হেভিওয়েট বিপদে কতটা রয়েছে, কি কি জানা যাচ্ছে তদন্তে, সমস্ত তথ্য জানাবেন আমাদের প্রতিনিধিরা সরাসরি। গরু পাচার মামলায় বিস্ফোরক তথ্য সামনে আসছে। অবাধে গরু পাচারের জন্য এনামুল হকের সঙ্গে ডিল হয়েছিল অনুব্রত মণ্ডলের, সামনাসামনি নয়। এই ডিল হতো ফোনের মাধ্যমে, আর এখানেই লিঙ্কম্যানের ভূমিকা পালন করেছিল অনুব্রতর দেহরক্ষী সাইগাল হোসেন। একটু কানেকশনটা বুঝে নেওয়ার চেষ্টা করব, সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলে সুজয় পাল রয়েছে। আর ঠিক কিভাবে চলতো সুজয়, যদি একটু জানো, কে মিডলম্যান, মাঝখানে তার কি কাজ ছিল এবং ফোনে তাদের কি কথোপকথন হতো, সবটা। লিমা, তুমি আমাদের রাজ্যের ম্যাপটা যদি দেখো তাহলে দেখবে ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে মালদা এবং মুর্শিদাবাদ যাওয়ার একটা করিডোর রয়েছে। যে করিডোরটা গরু পাচার কাণ্ডের এই মূলচক্রী এনামুল হক বা এর আগেও গরু পাচার মালদা মুর্শিদাবাদ দিয়ে হলে এই করিডোরটাই ব্যবহার করা হয়। আর এই বীরভূম করিডোর ব্যবহার করতে গেলে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের হাত মাথা না থাকলে কোনোভাবেই সম্ভব নয়, তেমনটাই সিবিআইয়ের কাছে তদন্তে উঠে এসছে। আর এই মাথায় হাত কি করে থাকবে সেই জন্যই কিন্তু যখন এনামুল হক তার যখন বয়ান নেওয়া হয়েছিল তখন সে জানায় যে তাকে এই জন্য প্রোটেকশন মানি দিতে হতো। কাকে দিতে হতো? সাইগাল হোসেনকে দিতে হতো। আর এই সাইগাল হোসেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। সরাসরি আদালতের রিপোর্টে সিবিআই যেটা জানিয়েছেন যে সাইগাল হোসেন অনুব্রত মণ্ডলের হয়ে টাকা নিতেন। লেখা রয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি, সেটা রিপোর্টে লেখা রয়েছে। কত টাকা দেওয়া হতো? 3 মাস অন্তর 6 কোটি টাকা, বছরে 24 কোটি টাকা দিতে হতো এই প্রোটেকশন মানি। আর এই টাকা দিলেই সিগন্যাল গ্রিন, অর্থাৎ ঝাড়খণ্ড থেকে বীরভূমে ঢুকবে, সোজা মালদা মুর্শিদাবাদ বেরিয়ে যাবে, কোথাও কেউ আটকাবে না। আটকালেও তার জন্য নির্দিষ্ট জায়গায় জানিয়ে দিলেই সেই জট ছাড়িয়ে যাবে। ফলে এই কাজটি কবে থেকে হচ্ছিল? 2015 থেকে 2020 মাঝামাঝি পর্যন্ত এইভাবেই চলছিল। প্রত্যেক 3 মাস অন্তর টাকা পৌঁছে যেত সাইগালের কাছে। সাইগাল সেই টাকা অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে দিত। কখনো কখনো তার সেই ভুয়ো কোম্পানি বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন জমি কিনে সেই কালো টাকাকে সাদা দেখানো হতো। একথা সিবিআই স্পষ্ট করে আদালতে জানিয়েছে বা সিবিআই সূত্রে এমনটাই খবর। এই প্রোটেকশন মানির অঙ্ক যদি দেখো 2015 থেকে 2020 মাঝামাঝি পর্যন্ত, সেই হিসেবটা কোথায় গিয়ে দাঁড়ায় কিন্তু আমাদের দর্শকরা যে কেউ খুব সহজে করতে পারবেন যে মোট কত টাকা দিতে হয়েছিল। তাহলে শুধুমাত্র গরু পাচার কাণ্ডে এনামুল হকের থেকে কত টাকা গিয়েছে এই প্রোটেকশন মানি বাবদ। এই প্রোটেকশন মানি কি অনুব্রত মণ্ডল পুরোটাই নিজের কাছে রেখে দিতেন, নাকি অন্য কোথাও সেই টাকা পাঠানো হতো? সেটাই সিবিআই জেরায় উঠে আসছে। অনুব্রত মণ্ডলকে এই প্রশ্নেই বিদ্ধে চলেছেন সিবিআই গোয়েন্দারা। কিছু সময়ের আগেই অনুব্রত মণ্ডলকে জেরা শুরু হয়েছে। তার কাছ থেকেই এই বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে যে এই টাকা তিনি কোথায় পাঠালেন, কোথায় কি করলেন। যদি দেখো 2020 নভেম্বর নাগাদ সিবিআই এই গরু পাচার কাণ্ডে তদন্ত শুরু করে, মামলা রুজু করে। ঠিক সেই সময় থেকেই কিন্তু গরু পাচার বন্ধ হয়ে যায়। বিএসএফের একজন কমান্ড্যান্ট গ্রেফতার হয়। তারপর থেকে গরু পাচারের এই করিডর আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং এখন ওই রাস্তা থেকে তেমনটা গরু পাচার হয় না বললেই চলে। কিন্তু সেই সময় পর্যন্ত 2015 থেকে 20 পর্যন্ত কিন্তু অ্যাক্টিভলি সেই টাকা পৌঁছতো। সেই টাকা পৌঁছলে সেই টাকার ভাগ পুলিশের কাছেও যেত এবং ওই জেলার বিভিন্ন যারা রাজনৈতিক নেতা রয়েছে তাদের কাছেও সেই টাকা যেত। তারই কিছুটা লিঙ্ক সম্প্রতি খুঁজে পেয়েছিলেন সিবিআই গোয়েন্দারা, যখন কিছুদিন আগে 13টি জায়গায়, কলকাতা এবং বীরভূম মিলে 13টি জায়গায় যখন তল্লাশি চালানো হয়, তখন অনুব্রত মণ্ডলেরই ঘনিষ্ঠ দুজনের কাছ থেকে মোট 17 লক্ষ টাকা পাওয়া যায়। আরও বেশ কিছু সম্পত্তি এবং অন্যান্য লকারের চাবি পেয়েছে, যে লকার ভাঙলে হয়তো আমি এক্স্যাক্টলি এই সম্পত্তির বিষয়টাই একটু শুধু তোমার কাছ থেকে জানতে চাইছি। অতি সম্প্রতি আমরা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখলাম তার সম্পত্তি ক্রমশ সামনে আসছে, তদন্তে আরও হয়তো সামনে আসতে পারে, সেটা আমরা কেউই জানি না। কিন্তু অনুব্রত মণ্ডল কেউই এই যে তাদের এই যে চক্র, তা থেকে যে টাকাটা আসতো সেই টাকাগুলো তো কেউ ক্যাশ খুব একটা বাড়িতে রাখবে না, নিশ্চয়ই কোথাও না কোথাও সেটা ইনভেস্ট করা হতো। সেই বিষয়টাকে কিছু বোঝা যাচ্ছে? কারণ আমরা দেখেছি সাইগাল হোসেনের ক্ষেত্রেই যে কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে তার। দেখো, গতকাল আদালতে তোলার সময় অনুব্রত মণ্ডলকে তোলার পর সেখানে সাবমিশন অর্থাৎ সওয়াল জবাবে সিবিআইয়ের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি আইনজীবী বলেছেন যে অনুব্রত মণ্ডল তার এই ক্রাইম বাবদ যে পাওয়া টাকা, সেই টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায়, তার বিভিন্ন সংস্থার মাধ্যমে সেই টাকা বিনিয়োগ করতেন। সেই টাকা বিনিয়োগ, সেই সংস্থাগুলো কি আদৌ আসল নাকি জালি সংস্থা, যেটাকে বলা হয় শেল কোম্পানি, সেই শেল কোম্পানি? সেই প্রশ্নের উত্তর যেমন সিবিআই খুঁজছে তেমন ইডিও খুঁজছে। তার কারণ গরু পাচার কাণ্ডে দুটি সংস্থাই একসাথে তদন্ত করছে। ইডি দেখতে আর্থিক লেনদেনের বিষয়টা, যে এই বিপুল পরিমাণ টাকা কোথায় গেল,
কোথায় কোথায় সম্পত্তি কোথায় হলো, কোথায় কোথায় সেই টাকা বিনিয়োগ করা হলো, নাকি সেই টাকা যেহেতু বাংলাদেশে গরু পাচার হতো সেরকমই হাওয়ালার মাধ্যমে সেই টাকা পাচার করে ঘুরিয়ে অন্য জায়গা থেকে আবার ভারতের দেশে নিয়ে আসা হতো, বিভিন্ন সংস্থায় খাটানো হতো। সেই প্রশ্নগুলোর উত্তর এবার সিবিআই এবং ইডি দুজনেই, দুটি সংস্থাই তারা খুঁজছে যে টাকাটা গেল কোথায়। বিপুল পরিমাণ টাকা, 1-2 কোটি নয়, বছরে 24 কোটি টাকার অঙ্ক কিন্তু প্রচুর। এবং এর মধ্যে থেকে সাইগাল হোসেনও তার ভাগ পেত, এই লিঙ্ক প্যান সে তার ভাগ পেত, কারণ সাইগাল হোসেনের কাছ থেকেও ইতিমধ্যে বেশ কয়েক কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে সব কিছুতেই দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল তিনি নিজের কাছে না রেখে তার যারা ঘনিষ্ঠ তাদের কাছে সেই টাকাটা হোল্ড করে রাখতো। একদিকে সাইকেল হোসেন এবং আরও বিভিন্ন বালি মাফিয়া, কয়লা মাফিয়া রয়েছে যেখান থেকে সেই টাকাটা হোল্ড করে রাখা হতো, অর্থাৎ ক্যাশ টাকাটা রেখে দেওয়া হতো। একসাথে রাখলে ধরা পড়ার সম্ভাবনা, বিপদ বাড়তে পারে বুঝে এই টাকাটা, যেটা হয়তো আমরা অতি সম্প্রতি দেখেছি, গোটা দেশ দেখেছে যে ছবিটা। আর শুধু তুমি সঙ্গে থাকো, আমি আরো আসবো তোমার কাছ থেকে, জানবো যে এই মুহূর্তে কি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কিনা বা কি কি প্রশ্ন করা হতে পারে তাদেরকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছবি আপনাদেরকে দেখাবো। গতকাল থেকেই আপনারা দেখছেন যে অনুব্রত তিনি সিবিআই যাবার পর, তার গ্রেফতারির পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ভোট হোক কিংবা বিরোধীদের হুঁশিয়ারি, অনুব্রতর মুখে কিন্তু বারবার উঠে এসেছিল যে গুড় বাতাসা দেওয়ায় ঠিক সেই গুড় বাতাসাই বিতরণ করা হচ্ছে বিরোধীদের তরফে। বীরভূমের বেতাজ বাদশার গ্রেফতারের পরেই এই গুড় বাতাসা বিলির উল্লাসে নেমেছে বিজেপির নেতাকর্মীরা। কার্যত সেলিব্রেশন বলা চলে জেলায় জেলায়, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। রূপকের কাছে চলে যাব। রূপক, কি ধরা পড়ছে এই মুহূর্তে? রায়গঞ্জের ছবিটা বলো প্লিজ। আমি আসবো রূপকের কাছে, রূপকের সঙ্গে কথা বলার আগে আমি চাইবো একবার ছবিটা দেখাতে। ঢাক তো রয়েছে, সেটা আমরা গতকাল থেকে দেখছি, তার পাশাপাশি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সৌমিত্র খাঁ তিনি সাধারণ মানুষের মধ্যে নকুলদানা বাতাসা বিলি করছেন। শুধুমাত্র রায়গঞ্জ নয়, আমরা বিভিন্ন জেলার ক্ষেত্রে দেখছি এই ছবিটা দেখা যাচ্ছে। মানে বীরভূমেও বিশেষ করে যেটা দেখার, যেখানে বলা হতো বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত, সেখানকার ছবিটা একবার দেখুন। কে বলবে মানে সেখানকার, মানে তিনি বেতাজ বাদশা ছিলেন, তার কথাতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেখানেই কিন্তু বিজেপিরা বেরিয়ে পড়েছে, তারা নিজেরা সেলিব্রেশনে বেরিয়ে পড়েছেন। বাঁকুড়া ব্যারাকপুরেও সেই ছবি। আজ ব্যারাকপুরেও এক অভিনব প্রতিবাদের ছবি সামনে আসে। গরুকে নিয়েই, মানে দুটি গরুকে দেখা যায় গলায় মালা পরিয়ে তারা প্রতিবাদ করছেন, অভিনব প্রতিবাদ। চলুন একটু রায়গঞ্জে যাই। রায়গঞ্জে বিজেপি কিভাবে প্রতিবাদ দেখাচ্ছে সেই ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রূপক। রূপক, দেখো রায়গঞ্জে অফিস থেকে আজকে বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং জেলা সভাপতি বিভিন্ন কর্মকর্তা বিশ্ববিদ্যালয় পুলিশ তাদের আটকে কোথায় যাচ্ছেন? ইউনিভার্সিটির সামনে আজকে আমাদের অনুষ্ঠান আছে। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অধ্যাপক নিয়োগে এমফিল পিএইচডি করার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মে বারবার করে অভিযোগ করা হয়েছে। তখন থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তখন থেকে এখানে টাকার বিনিময়ে ইউজিসি রুলসকে ভায়োলেট করে এখানে নিয়োগ প্রক্রিয়া চলেছে এবং এখান থেকে নিয়োগের দুর্নীতির টাকা সরাসরি কারোর মাধ্যম দিয়ে আজকে যিনি জেলে, সেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা ইউনিভার্সিটির সামনে আমাদের আজকে বিক্ষোভ প্রদর্শন কার্যসূচি। আপনাদের পুলিশ প্রশাসন সবসময় তৃণমূলের দলদাস আছে, আপনারা জানেন। বিভিন্নভাবে আমাদের আটকানোর চেষ্টা করেছে, মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, কিন্তু জনতা আমাদের সঙ্গে আছে, জনগণ সঙ্গে আছে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করি। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! সঙ্গে থাকো রূপক। যে ছবিটা আমরা দেখাচ্ছি রায়গঞ্জ এবং পুরুলিয়ার সব জায়গাতেই দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের সেলিব্রেশন।
তবে শুধুমাত্র প্রতিবাদের ছবিটা দেখাচ্ছে তেমনটা কিন্তু নয়, আমাদের নজর রয়েছে নিজামের দিকে, কারণ সেখানে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যেই। কি কি প্রশ্ন করা হতে পারে, চোখা চোখা প্রশ্ন কিন্তু সাজিয়ে রেখেছে সিবিআই। খুব স্বাভাবিকভাবে তাকে একের পর এক নোটিশ পাঠানো হয়েছে, তাকে ডাকা হয়েছে, তিনি সমস্ত হাজিরা এড়িয়ে গেছেন। আর সেই সমস্ত প্রশ্ন এবার তো সিবিআই জানতে চাইবেই। চলুন একটু জানার চেষ্টা করি কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে কেষ্টকে। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, একেবারে দেখো, সিবিআই ইতিমধ্যেই জেরা শুরু করেছে অনুব্রত মণ্ডলকে। তার কারণ ঠিক 12:30 থেকে 1টা নাগাদ তাকে জেরা করা হচ্ছে। সেখানে একটি কনফারেন্স রুম, সেখানে যিনি গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসার তিনি রয়েছেন, তিনি জেরা শুরু করছেন। প্রথম তাকে যার কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনার দেহরক্ষী অর্থাৎ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন, তার দায়িত্ব তাকে প্রোটেকশন করার, দেহরক্ষা করা, কিন্তু তার দেখা যাচ্ছে যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত গোপন জায়গায় অর্থাৎ যেখানে যেখানে তিনি নিজে যেতে পারেন না সব কিছুতে তার অ্যাক্সেস কেন ছিল। এনামুল হকের সঙ্গে তার পরিচয় কবে এবং কার মারফত, যেটা আমরা প্রথমে জানালাম যে এই সাইগাল হোসেনের মারফতেই তার পরিচয় হয় এনামুল হকের সঙ্গে। কতবার দেখা হয়েছে এনামুল হকের সঙ্গে সে বিষয়ে কথা জিজ্ঞাসা করা হচ্ছে, কতবার ফোনে কথা হয়েছে এবং কেন টাকা নেওয়া হতো, কী পদ্ধতিতে টাকা নেওয়া হতো সেই প্রশ্ন করা হচ্ছে। সেই টাকা কোথায় যেত, অর্থাৎ টাকার উৎস সেটা এনামুল নিজে জানিয়েছে স্টেটমেন্টে ইডি এবং সিবিআইকে যে সে টাকা দিত, প্রোটেকশন মানি দিত। সেই টাকাটা দিত কাকে? সেই টাকাটা দিত সাইগাল হোসেনকে। সেই সাইগাল হোসেনের এই টাকা তিনি কোথায় রেখেছেন, কোথায় কোথায় তার সম্পত্তি রয়েছে, তার কাছে গত 5 বছরের আয়কর রিটার্নের নথি চাওয়া হয়েছে, তার নামে অর্থাৎ তার দেশে এবং বিদেশে কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে যে আপনার কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি কে দেখভাল করেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। আর এটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও যেমনভাবে করা হয়েছিল যে তাকে যে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর অর্থাৎ তার সপক্ষে যে নথি দরকার অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট প্রত্যেকটাই কিন্তু সিবিআই ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে। সেই নথি রেখেই তাকে জেরা করা হচ্ছে যাতে তিনি মিথ্যা কথা বললে তারা সত্যিটা কাগজ দেখিয়ে বলতে পারে যে তার সঙ্গে বয়ানে মিলছে না, তার এই ব্যাংক সম্পত্তি সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই যে টাকা তিনি কি নিজের কাছেই রেখে দিতেন নাকি তিনি তাকে বাইরেও দিতে হতো, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ জেরা করা হচ্ছে। যে গরু পাচারের জন্য তারা এত টাকা পেয়েছে সেই নথি রয়েছে, সেই সম্পর্কিত বয়ান রয়েছে সিবিআইয়ের অফিসারদের কাছে, সিবিআই গোয়েন্দাদের কাছে, কিন্তু তার বক্তব্য কি এই টাকা তিনি কোথায় পাঠাতেন। এইরকম একটা বেআইনি কাজ যে কাজটি দীর্ঘদিন ধরে হচ্ছে, তিনি তার কাছে কি অভিযোগ করেছিল, তিনি কি রোখার চেষ্টা করেছিলেন, পুলিশের ভূমিকা কী, অর্থাৎ এই যে গরু পাচার হচ্ছে বীরভূমকে করিডোর হিসেবে ব্যবহার করে, পুলিশের থেকে তিনি কি কখনো রিপোর্ট পেয়েছিলেন যে এটা রোখার দরকার। তিনি জেলা তৃণমূলের সভাপতি ছিলেন কিন্তু তার ক্ষমতা একজন ক্যাবিনেট মন্ত্রীর থেকেও বেশি ছিল, ফলে তিনি পুলিশকে তাকে নির্দেশ দিতে দেখা গেছে, পুলিশকে বিভিন্ন নিদান দিতে দেখা গেছে। তাহলে তিনি কেন পুলিশকে দিয়ে গরু পাচার রোখেননি, এই সংক্রান্তে একাধিক আরেকটা বিষয় শুধু জানতে চাইবো, তুমি একটু আগে বললে যে যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সাইকেল থেকে শুরু করে এনামুল, তাদের যা তথ্য যারা দিয়েছেন সিবিআইকে সেই তথ্যগুলোই কিন্তু সেই প্রশ্নগুলোই হয়তো অনুব্রতকে করা হতে পারে। কোথাও কি এমন সম্ভাবনা আছে যে তাদের 3 জনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেক্ষেত্রে? দেখো, সেই সম্ভাবনা এখনই নেই যে তাদেরকে 3 জনকে মুখোমুখি বেশি জেরা করার প্রয়োজন আছে। তার কারণ অনুব্রত মণ্ডল তাকে একা তার কাছ থেকেই জেরা করার জন্য এই 14 দিন যথেষ্ট নয় বলেই সিবিআই অফিসাররা মনে করছে। তার কারণ এই অপরাধের শিকড় বা বিস্তার এতটা বড় যে তাকে এই কদিনে জেরা করা সম্ভব নয়, তাকে নির্দিষ্ট সময় তো মেডিকেল করাতে হবে। ফলে এই কম সময়ের মধ্যে সব তথ্য তারা সংগ্রহ করবে, তার বয়ান রেকর্ড করবে, পরবর্তীতে যদি শেষ পর্যায়ে তুমি চিকিৎসার বিষয়টা বলে, তার মেডিকেলের বিষয়টা বলে একটু সোজা আমরা সেদিকটা নজর রাখি। তুমি সঙ্গে থাকো, কারণ ইতিমধ্যে কিন্তু আদালতের তরফ থেকে সেই নির্দেশিকা চলে এসেছে, মানে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। শরীর যদি খারাপ হয় অনুব্রত মণ্ডলে, তাহলে কিন্তু তাকে কমান্ড হাসপাতালে নিয়ে যেতে হবে, এমনটা কিন্তু আদালত নির্দেশ দিয়েছে। অনুব্রত চিকিৎসার প্রয়োজন হলে কিভাবে তা হবে তা নিয়ে বৈঠক করেন কমান্ড হাসপাতালের চিকিৎসকেরা। অনুব্রতর বেডের কাছে রাখা হবে না কোনো রোগীকে, প্রয়োজনে সিবিআই কর্তাদের সঙ্গে এই নিয়ে কথাও হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ আলাদা জায়গায় রাখা হতে পারে অনুব্রতকে। একটু চলুন জানার চেষ্টা করি তার চিকিৎসা কিভাবে হতে পারে, সেই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌরভ আমাদের প্রতিনিধি জানাবে এই বিষয়ে সমস্ত তথ্য। সৌরভ, আর লিমা, দেখো, অনুব্রত মণ্ডলের যে ধরনের শারীরিক অসুবিধাগুলি রয়েছে, তার ফিস্চুলার সমস্যা রয়েছে, তিনি হচ্ছে সিওপিডি পেশেন্ট, তার ওবেসিটি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, তার ডায়াবেটিকের সমস্যা রয়েছে, তিনি ইসচেমিক হার্ট ডিজিজ রয়েছে। ফলে একদিকে যেমন সিওপিডি চেস্ট মেডিসিন, কার্ডিওলজি
সার্জারি, এই ধরনের যে সকল সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে সেই বিভাগের চিকিৎসকদের কিন্তু তার মেডিকেল বোর্ডে বা তার ট্রিটমেন্টে কিন্তু থাকাটা কিন্তু জরুরি। আর দ্বিতীয় যে বিষয়টা, তাকে মাঝে মধ্যে অক্সিজেন যেটা দিতে হয়, যেটা তার সিওপিডির কারণে যে অক্সিজেনটা লাগে, আর এখান থেকে যখন তিনি এসএসকেএম হাসপাতাল থেকে যখন গিয়েছিলেন তাকে ফিস্টুলার জন্য যে অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হয়েছিল, ফলে যে ধরনের যে মেডিসিনগুলো তার চলছে সেই মেডিসিনগুলোর পাশাপাশি নতুন করে যদি শারীরিক সমস্যা কোথাও যদি সেটা বাড়ে বা বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে যে ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন তার জন্য কিন্তু কমান্ড হাসপাতাল প্রস্তুত বলে আমরা জানতে পারছি। সেখানকার যারা তারা বলছেন যে অনুব্রত মণ্ডলের যা যা শারীরিক সমস্যা রয়েছে বলে তারা জানতে পেরেছেন, সেই সব ধরনের চিকিৎসা পরিকাঠামোই তাদের কাছে আছে, ফলে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা বিষয় দরকার, যে যেহেতু আগাগোড়া অনুব্রত মণ্ডল এসএসকেএম এর চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন, সেক্ষেত্রে এসএসকেএম এর যারা চিকিৎসক আছেন তাদের কাছ থেকে রোগীর যে কেস হিস্ট্রি, প্রেসক্রিপশন ছাড়াও যদি কথা বলা জরুরি হয়, সেটা আমরা খোঁজ একদম নিয়েছিলাম। কেস হিস্ট্রি জানা তো খুবই ইম্পর্টেন্ট হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, ভবিষ্যতে কোন দিকে চিকিৎসা ব্যবস্থা এগোবে। সৌরভ, আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমার থেকে জানার রয়েছে, কারণ আমরা দেখেছি গ্রেফতারের আগে কিন্তু অনুব্রত মণ্ডলের চিকিৎসা, মানে তিনি নিজে অপারেশনের কথা বলেছিলেন, মানে ডাক্তারকে বলেছিলেন, সেই নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছিল। আর নোটিশের পর দেখা যায় যে এবার চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে। কি জানা হতে পারে তার থেকে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? আর দেখো, টিভি9 বাংলার সঙ্গে এই যে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে এই হাসপাতালে যিনি সুপার, যে এই পুরো চিত্রনাট্যের এই যে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক দল যাবে কি যাবে না, এই যে পুরো প্রেক্ষাপটে দুটো মূল চরিত্র আছে। একটা হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু, এবং আরেকজন হচ্ছেন যে চিকিৎসক গেছিলেন চন্দ্রনাথ অধিকারী। এই দুজনকেই সিবিআই নোটিশ পাঠিয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা দুজনের সঙ্গেই কিন্তু কথা বলেছিলাম সিবিআই নোটিশ পাওয়ার পর। সেক্ষেত্রে বুদ্ধদেব মুর্মু বলছেন যে জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত, জেলা প্রশাসনের সভাধিপতি তিনি পরিষ্কারই বলেছেন টিভি9 বাংলাকে, সেই অডিও একদম সৌরভ, আমরা বরং সেটা শোনাই। তুমি বললে যেমনটা টিভি9 বাংলাকে তো তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন তিনি শুনবো। মানে জেলা সভাধিপতি বলেছিলেন, তো হঠাৎ করে চন্দ্রনাথ অধিকারী এত কথা বলতে গেলেন কেন আপনার বিরুদ্ধে? সেটাই, এবং ওনার ওটা চরিত্র, হ্যাঁ ওটা তো উনি বাড়াবাড়ি করেছেন, অনুমোদিত হবে। আমার তো কোনো উদ্দেশ্য ছিল না। এবার যেটা হচ্ছে আমাদের এসআরটিএ চেয়ারম্যানের জন্য আমাদের সরকারিভাবে নির্দেশই থাকে একটা মেডিকেল টিম, তারপরে ভিআইপি কেবিন, ব্লাড ইত্যাদি আর কি। হ্যাঁ, একটা নির্দেশই থাকে, বরাবর একটা নির্দেশই থাকে। সেই হিসেবে এসআরটিএ চেয়ারম্যান হিসেবে আমার মনে হয়েছিল যে একটা ডাক্তার একটু যদি উনি দেখে দেন, আর এইটুকু। এটা কোনো অর্ডার বা নির্দেশ না। উনি যদি না করতেন আমি বলতাম ঠিক আছে। আমি তো ফাঁসানোর কেউ নই, কিন্তু কথা হচ্ছে প্রভিশন আছে কিনা যেটা সেম উইচ বলতে পারবে বা বলতে পারবে। কিন্তু তাই যদি প্রভিশন থাকে তাহলে মেডিকেল টিম যদি আসে তাহলে পেপার কেন দেওয়া হবে না? হসপিটাল পেপার কেন দেওয়া হবে না? মানে আউটডোর প্রভিশন নিশ্চয়ই আছে, আউটডোর টিকিট কেন দেওয়া হবে না? আউটডোর টিকিট কেন দেওয়া হবে না? তাহলে সিল মারতে কেন অস্বীকার করা হবে? আর আমি তো কাউকে ফাঁসাইনি, বরং উনি আমাকে ফাঁসাচ্ছেন। আমি মেনে নিলাম যে প্রভিশনে আছে, উনি আমাকে পাঠাতে পারেন, সব বক্তব্য মেনে নিলাম। তাহলে অনুব্রত মণ্ডলের নামের টিকিটটা কোথায়? হসপিটালের টিকিটটা কোথায়? এবং আমি যে অ্যাডভাইসটা লিখলাম সেটার জন্য হসপিটালের সিলটা মারা হলো না কেন?